আগ্রা ও মথুরার পর আমাদের উত্তর ভারত ভ্রমণের তৃতীয় এবং শেষ গন্তব্য দিল্লি। এই ভিডিওতে আমরা 2 রাত 3 দিনে মেট্রোয় চড়ে ঘুরে দেখব গোটা দিল্লি শহর। সঙ্গে শেয়ার করব দিল্লির শহর ঘোরা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। গুড মর্নিং, আজ ডে 4, মথুরাতে আমাদের লাস্ট ডে। এখন আমরা মথুরা জাংশন থেকে ট্রেন ধরে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। আমরা জেনারেল কোচে ট্রাভেল করব। কোন ট্রেনে যাচ্ছি, কত ভাড়া লাগছে জেনারেল কোচে মথুরা জাংশন টু দিল্লি, কোন স্টেশনে নামছি, সব কিছু জানাবো, দেখতে থাকুন। মথুরা থেকে নিউ দিল্লির দূরত্ব 141 কিলোমিটার এবং এই রুটে সারাদিনে 40টিরও বেশি ট্রেন চলে। মথুরা জাংশন থেকে নিউ দিল্লি স্টেশন যেতে ট্রেনের সময় লাগে 2.5 থেকে 3.5 ঘন্টা। মথুরা জাংশন থেকে নিউ দিল্লি যাবার কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করলাম। মথুরা জাংশন থেকে নিউ দিল্লি স্টেশন পর্যন্ত আনরিজার্ভ জেনারেল টিকিটের ভাড়া লেগেছিল আমাদের 65 টাকা করে এবং আমরা মথুরা জাংশন থেকে 14211 নিউ দিল্লি ইন্টারসিটি ট্রেনে নিউ দিল্লি স্টেশন পৌঁছেছিলাম। আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশনে। ট্রেন এখানেও 1 ঘন্টা মতো লেট। এবার আমরা যাব হোটেল খুঁজতে। তো ফার্স্টে বেরিয়ে দেখবো অটো স্ট্যান্ড থেকে কি অটো পাওয়া যায়। আর এখানে মোটামুটি শুনলাম পাহাড়গঞ্জে হোটেল বাজেটে ভালো পাওয়া যায়, মানে পাহাড়গঞ্জ থাকার জন্য ভালো জায়গা এখানে বাজেট হোটেলসের জন্য। তো ফার্স্টে দেখি সেখানে যাব। এখানে আমাদের হোটেল আগে থেকে বুক করা নেই, তো হোটেল বুক করবো, দেন তারপরে বেরোবো সাইট সিইংয়ে। এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের বাইরেই হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো, গাড়ি সবকিছু পেয়ে যাবে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে বেশ কিছু হোটেল দেখে ফাইনালি আমরা পাহাড়গঞ্জের আর.কে. আশ্রম মার্গ মেট্রো স্টেশনের কাছাকাছি একটা হোটেল বুক করলাম। এই হলো আমাদের হোটেল, হোটেল দিল্লি ফ্যাব। চলুন তাহলে হোটেলের একটা কুইক ট্যুর করে নেওয়া যাক। এই হলো রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া থেকে একটু এগিয়ে রয়েছে হোটেল লবি। দেন আমরা লিফটে করে যাব 2nd ফ্লোর। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ডাবল বেডরুম। এখানে একটা বড় মিরর আছে, চেয়ার টেবিল আছে, টিভি, ইলেকট্রিক কেটেল, কাপস এন্ড অল আছে। এটা হচ্ছে ওয়াশরুম, বেশ ক্লিন আছে ওয়াশরুমটা। এই হচ্ছে আরেকটা রুম। মিরর আছে এখানে একটা বড়। এটা হচ্ছে ওয়াশরুমটা। প্রসঙ্গত বলে রাখি, দিল্লি ফ্যাব হলো একটা 3 স্টার হোটেল। এখানের এই রুমগুলো যেগুলো দেখালাম, এই রুমগুলোর নর্মাল ট্যারিফ হচ্ছে 3500। আমরা অফ সিজনে যাওয়ায় অনেক বার্গেন করে এই রুমগুলো 1400 পার নাইটে পেয়েছিলাম। এখানে টাওয়েল, সোপ, শ্যাম্পু ইত্যাদি দেওয়া হয়েছে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি। এখন বেরিয়েছি সাইট সিইংয়ের জন্য। তো আমাদের হোটেলের সামনেই একদম মেট্রো স্টেশন, তো ওখানেই যাচ্ছি। তো দিল্লি মেট্রোর অনেকগুলো কানেক্টিং লাইনস আছে, ব্লু লাইন, পার্পল লাইন, ইয়েলো লাইন, ম্যাজেন্টা লাইন। তো এগুলো একটু কনফিউজ হতে পারে। আমরা দিল্লি মেট্রো অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি, তো ওটা থেকে অনেক ইজি হচ্ছে। সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দিলে কোন লাইনে যেতে হবে সেটা ওই অ্যাপেই বোঝা যাচ্ছে। তো আমরা এখন ফার্স্টে যাচ্ছি লোটাস টেম্পল। তো লোটাস টেম্পলের জন্য আমাদের 2 বার চেঞ্জ করতে হবে। আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রামকৃষ্ণ আশ্রম মার্গ, সেখান থেকে আমরা চেঞ্জ করব, সেটা ব্লু লাইনে আছে। তো ব্লু লাইন থেকে আমরা চেঞ্জ করব ইয়েলো লাইন, রাজীব চক। রাজীব চক থেকে আবার পার্পল লাইনে যাব, যেখানে কালকাজি মন্দির। তো কালকাজি মন্দির মেট্রো স্টেশন থেকে নেমে কতটা কি যেতে হয় সব ডিটেলস দিচ্ছি। अगला स्टेशन नेहरू प्लेस है। Next station is Nehru.
আমরা যাচ্ছি এখন লোটাস টেম্পল। আমরা কালকাজি মেট্রো স্টেশনে এসে নেমেছি। তো এখানে আগেই জানালাম যে দিল্লি মেট্রোয় অনেকগুলো লাইন আছে, ইয়েলো লাইন, ব্লু লাইন, পিঙ্ক লাইন, তো সেটা কিছুটা কনফিউজিং হতে পারে। তো তার জন্য আমরা দিল্লি মেট্রো অ্যাপ ডাউনলোড করেছি। দিল্লি মেট্রো অ্যাপ ছাড়া বুঝতে পারা যে কোন স্টেশনে গেলে কোন লাইন চেঞ্জ করতে হবে সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো আমি সাজেস্ট করবো আপনারা যারা দিল্লিতে আসছেন ঘুরতে আর মেট্রো সার্ভিস অ্যাভেল করে বিভিন্ন জায়গায় যেতে চাইছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে দিল্লি মেট্রো অ্যাপটা ডাউনলোড করা। সেখানে খুব সহজভাবে মেনশন করা আছে যে কোন লাইনে গেলে কোন স্টেশন আর কোথায় আপনি পৌঁছাতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দিল্লি মেট্রোতে বিভিন্ন ধরনের ট্রাভেল কার্ড পাওয়া যায়। 1 দিনের ভ্যালিডিটি, 3 দিনের ভ্যালিডিটি, এরকম কার্ড আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। তো এই কার্ড, যেরকম আমি যেটা নিয়েছি, এই কার্ডটা 3 দিনের ভ্যালিডিটি আছে। তো এই কার্ডে আপনারা চাইলে আনলিমিটেড ট্রাভেল করতে পারেন মেট্রোতে। আর কার্ডগুলোর ডিপোজিট ফি হচ্ছে 50 টাকা। এই কার্ডগুলো যখন রিটার্ন করে দেবেন তখন 50 টাকা ফেরত পাবেন। একদিনের কার্ডের চার্জ হচ্ছে 200 টাকা, আর সেটা জমা দিলে 50 রুপিস ফেরত পাবেন। তো সেটা আলটিমেটলি 150 রুপিস। আর 3 দিনের কার্ডের ভাড়া হচ্ছে, যেটা আমি নিয়েছি 3 দিনে, 500 রুপিস। তো এই কার্ডটাও ফেরত দিলে 50 রুপিস রিটার্ন পাবেন। তো তাহলে 450 রুপিস খরচ করে আপনি 3 দিন দিল্লি মেট্রোতে আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন। 2-3 দিন আপনারা শুধু টোকেন কেটে যদি ট্রাভেল করতে যান তাহলে তার চার্জেস কিন্তু নেহাত কম হবে না। তো 450 রুপিস আমার যথেষ্ট রিজনেবল লেগেছে। যদি আপনারা সেইভাবে ট্রাভেল করেন তো মেট্রো কার্ড ডেফিনেটলি নিয়ে নিতে পারেন। অ্যাজ দ্য নেম সাজেস্টেড, কালকাজি মেট্রো থেকে বেরিয়ে কালকাজি মন্দির পাবেন। গেট নাম্বার 1 থেকে বেরিয়ে টুয়ার্ডস লোটাস টেম্পল আমরা যাচ্ছি। পথে এই মন্দিরটা দেখতে পেলাম, কালকাজি মন্দির। চাইলে এখানেও ঘুরে যেতে পারেন, কিন্তু আমাদের হাতে সময় নেই। লোটাস টেম্পল বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। তো আমরা আগে যাচ্ছি লোটাস টেম্পলে। ফেরার পথে যদি পসিবল হয় এই মন্দিরে যাব। কালকাজি মন্দির মেট্রো স্টেশন গেট নাম্বার 1 থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা রাস্তায় আমরা এসে গেছি লোটাস টেম্পল। লোটাস টেম্পলের কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু এখানে ব্যাগ দেওয়া হচ্ছে, সেখানে ব্যাগে জুতো জমা রাখতে হচ্ছে। লোটাস টেম্পল, যেটি বাহাই হাউস অফ ওয়ার্শিপ নামেও পরিচিত, হলো বাহাই সম্প্রদায়ের অন্তর্গত একটি মন্দির। বাহাই ধর্ম বিশ্বের 9টি মহান ধর্মের সমন্বয় হিসেবে স্বীকৃত। এই 9টা ধর্ম হলো সাবিয়ানিজম, জুদাইজম, জোরোয়াস্ট্রিয়ানিজম, হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টিয়ানিটি, ইসলাম, দ্য বাবি ফেথ অ্যান্ড দ্য বাহাইস ফেথ। এই লোটাস টেম্পল মন্দির অন্তর্গত বাগান এবং পুলের মধ্যে অর্ধভাসমান খোলা পদ্মের আকারে তৈরি। এই মন্দিরে কোনো ঈশ্বরের মূর্তি নেই। লোটাস টেম্পল মূলত ধ্যান এবং উপাসনার একটি স্থান হিসেবে ব্যবহৃত হয়। সব ধর্মের মানুষকে এখানে সমানভাবে স্বাগত জানানো হয়। লোটাস টেম্পলের বাইরে ডাব খেতে গেছিলাম। ডাবের দাম 70 টাকা, বিশাল এক্সপেন্সিভ এখানে। লোটাস টেম্পলের পর এবার আমরা যাচ্ছি সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা দেখব রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, এই সব সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে কাছে হবে, সেখান থেকেই আমরা যাব। এখন লোটাস টেম্পল থেকে আমরা আবার ব্যাক করে যাচ্ছি কালকাজি মেট্রো স্টেশন। সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনটাও পার্পেল লাইনে আছে, তো আমাদের আর কোনো ইন্টারচেঞ্জ করতে হচ্ছে না। আমরা ডিরেক্ট কালকাজি মন্দির মেট্রো স্টেশন থেকেই সেন্ট্রাল সেক্রেটারিয়েট যাওয়ার মেট্রো পেয়ে যাব। সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে এসে গেছি। এখানে গেট নাম্বার 3 হচ্ছে ইন্ডিয়া গেটের নিয়ারেস্ট গেট। তো আমরা এখন হেঁটে যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে। এখানে এসে বেশ খিদে পেয়ে গেছিল, তো রাস্তায় আমরা মোমো স্টল দেখে আগেই খেয়ে নিলাম মোমো। এখানে 1 প্লেট মোমো 6 পিস থাকে, দাম 35 রুপিস। দিল্লির খাবার দাবার লাইফস্টাইল যা এক্সপেন্সিভ, তার তুলনায় এই মোমোগুলো কিন্তু ভীষণ সস্তা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবন। আমরা পৌঁছাতে পৌঁছাতে রাষ্ট্রপতি ভবন বন্ধ হয়ে গেছিল, তো তাই জন্য রাষ্ট্রপতি ভবনের ভেতরে আমরা যেতে পারিনি। রাষ্ট্রপতি ভবনের ভেতরে দেখার বলতে রয়েছে একটি মিউজিয়াম, এবং এই রাষ্ট্রপতি ভবনের টাইমিং হচ্ছে সোম থেকে শুক্র সকাল 9:30 থেকে বিকেল 5:30। শনি এবং রবিবার রাষ্ট্রপতি ভবন বন্ধ থাকে। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে ইন্ডিয়া গেট হেঁটে 2 কিলোমিটার কিংবা তার বেশিই হবে। সুতরাং এই ডিস্টেন্স যদি কারোর পায়ে হেঁটে যাওয়া পসিবল না হয়, তাহলে মেট্রো স্টেশনের বাইরে থেকে পার হেড 10 টাকা অটো ভাড়া দিয়ে একদম ইন্ডিয়া গেটের সামনে নামতে পারবেন। এখন আমরা আছি কর্তব্য পথে। কর্তব্য পথের এপাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট, অ্যান্ড তার ঠিক অপর প্রান্তে রয়েছে রাষ্ট্রপতি ভবন। ওই
উপনিবেশিক পরাধীনতা থেকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হওয়ার যাত্রার প্রতীকই হলো এই কর্তব্যপথ। এই কর্তব্যপথ আগে রাজপথ নামে পরিচিত ছিল। 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে রাজপথের নাম পরিবর্তিত করে রাখা হয় কর্তব্যপথ। ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল এই কর্তব্যপথ। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রসারিত এই কর্তব্যপথ ভারতীয় সৈন্যবাহিনীর শ্রদ্ধাঞ্জলির উদ্দেশ্যে ব্যবহৃত হয়। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে এই কর্তব্যপথেই প্যারেড এবং অন্যান্য অনুষ্ঠান পালন হয়। অলমোস্ট 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটার পর আমরা কিছুটা হলেও কাছাকাছি এসে গেছি ইন্ডিয়া গেটের। ওই ব্যারিকেড পর্যন্ত এসে তারপর আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা যাচ্ছি একদম ইন্ডিয়া গেটের সামনে। এই হলো ইন্ডিয়া গেট যাওয়ার আন্ডারপাস। ইন্ডিয়া গেট দেখে আমরা অটো ধরে ফিরে গেলাম সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। সেখান থেকে মেট্রো নিয়ে এরপর যাব লাজপত নগর। লাজপত নগর মেট্রো স্টেশনও পার্পল লাইনে ছিল, তো আমাদের কোনো ইন্টারচেঞ্জ করতে হয়নি। আমরা এখন লাজপত নগর মার্কেটে আছি। লাজপত নগর মেট্রো স্টেশনে গেট 5 দিয়ে বেরোলে একটুখানি হাঁটলে এই মার্কেটটা। এই মার্কেটটা টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এখন অলমোস্ট রাত 9:15 মতো বাজে, তো বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে, তো বাকি তাও কিছু কিছু দোকান খোলা আছে। এই হচ্ছে পুরো মার্কেটটা, বেশ খাবার টাবারের দোকান আছে অনেক। মার্কেটে ঢোকার আগে ট্রাই করলাম দোলমা আন্টি মোমো। মোমোগুলো সত্যি অসাধারণ খেতে ছিল। লাজপত নগর এলে দোলমা আন্টি মোমো মাস্ট ট্রাই। এরপর ঘুরে দেখে নিলাম লাজপত নগর মার্কেট। মার্কেটটা কিন্তু আমার বেশ এক্সপেন্সিভই লেগেছে। সরোজিনী নগর বা জনপত নগর কিন্তু কম্প্যারেটিভলি অনেক সস্তা। আজ মহানগরী দিল্লিতে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকের দিনের সাইট সিইং এর জন্য। প্রথমেই যাচ্ছি লাল কেল্লা অথবা রেড ফোর্ট। আমাদের হোটেলের নিয়ারেস্ট রামকৃষ্ণ আশ্রম মার্গ মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে পৌঁছালাম লাল কিল্লা মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে গেট 1 অথবা 2 দিয়ে বেরোলে 5 মিনিটে পৌঁছে যাবেন লাল কেল্লা। রেড ফোর্টে নর্মাল অফলাইন টিকিট কাউন্টার আছে, আর সঙ্গে স্ক্যান অ্যান্ড পে অপশনও আছে, যেটা অনলাইন টিকিট। এখানে যে কোনো জায়গায় অনলাইন স্ক্যান করে টিকিট কাটলে সেখানে নর্মাল অফলাইন টিকিট কাউন্টারের টিকিটের প্রাইসের থেকে অনেকটা কম টাকা চার্জ করা হয়। যেরকম আমরা রেড ফোর্টের উইথ মিউজিয়াম টিকিট কাটলে অফলাইনে পড়তো 80 রুপিস, বাট অনলাইনে কাটায় সেটা আমরা 24 রুপিস ডিসকাউন্ট পেলাম। সুতরাং চেষ্টা করবেন সবসময় অনলাইনে টিকিট কাটা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে রেড ফোর্ট। পুরো কেল্লা ঘুরে দেখা ছাড়াও রেড ফোর্টের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম। যারা শুধুমাত্র ফোর্ট ঘুরে দেখতে চান তারা অনলি ফোর্টের এন্ট্রি ফি দিয়ে টিকিট সংগ্রহ করে শুধু ফোর্ট ঘুরে দেখতে পারেন, এবং যারা রেড ফোর্টের সঙ্গে এখানকার মিউজিয়াম ঘুরে দেখতে চান তাদের জন্য রয়েছে আলাদা টিকিট প্রাইস। তাদের মিউজিয়াম এবং ফোর্টের এন্ট্রির কম্বাইন টিকিট কাটতে হবে। ভারতীয়দের জন্য শুধুমাত্র ফোর্টের টিকিট প্রাইস 50 রুপিস এবং ফোর্ট আর মিউজিয়ামের কম্বাইন টিকিট প্রাইস হচ্ছে 80 রুপিস। বিকেল 4টের পর এলে শুধুমাত্র ফোর্ট ঘুরে দেখতে পারবেন, তখন মিউজিয়ামের টিকিট দেওয়া হয় না। এরকম অনেক দোকানও পেয়ে যাবেন যেখানে শল, টুপি, তারপর বিভিন্ন ধরনের জুয়েলারিজ বিক্রি হচ্ছে।
রেড ফোর্টে মেন মিউজিয়ামের পাশাপাশি এখানে রয়েছে আরও একটি মিউজিয়াম, যেখানে 360 ডিগ্রি শো, তারপর স্টোরি অফ রেড ফোর্ট ইত্যাদি অনেক কিছু দেখানো হয়। মেন মিউজিয়ামের টিকিট এবং এন্ট্রি টিকিট বাদ দিয়েও এখানে এক্সট্রা 150 রুপিস পার হেড হচ্ছে টিকিট প্রাইস। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট, এন্টারটেনমেন্ট অনেক কিছু আছে। তো আমি যাচ্ছি, ভেতরে ভিডিও অ্যালাউড না বলে ভিডিও করে আপনাদের দেখাতে পারবো না। ডেফিনেটলি এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে এসে। এই হচ্ছে কম্বো পাস, যেটা দাম 150 রুপিস। এখানে আফরিন অ্যান্ড আফসানা এই দুটো শোয়ের জন্য হয়েছে এই কম্বো পাস। আফরিন হচ্ছে এই 360 ডিগ্রি থিয়েটার, আর আফসানা হচ্ছে যেখানে রেড ফোর্টের স্টোরি রিলেটেড কিছু একটা শো হবে। তো দেখার পর আপনাদের বলবো। আগেই বললাম এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড না। আমরা এইমাত্র আফরিন শোটা দেখে বেরোলাম। আফরিন হলো বেসিক্যালি একটা 15-20 মিনিটের রেড ফোর্টের হিস্ট্রি সংক্রান্ত একটা লাইট অ্যান্ড সাউন্ড শো। খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু বলবো না, বাট খারাপ লাগেনি, বেশ ভালোই ছিল। আফরিন দেখে আফসানার জন্য মিউজিয়াম থেকে বেরিয়ে পাশের সিঁড়ি দিয়ে যেতে হবে ফার্স্ট ফ্লোরে। এই আমরা যাচ্ছি আফসানার জন্য। দেখা যাক এটা কি ধরনের শো, স্টোরিটা কি ভিজুয়াল কিছু থাকবে নাকি শুধু অডিও থাকবে। আচ্ছা, স্টোরি অফ রেড ফোর্ট বলতে এটা বেসিক্যালি একটা মিউজিয়াম। पक्षियों के बीच चढ़ा था। बादशाह के निवास के बगल में खूबसूरत हमाम था, जो खास शाही परिवार के आदमियों के लिए था। पूरे लाल किले के खूबसूरत भवनों में और साथ ही हयात बख्श बाग, मेहताब बाग, सावन भादो और मुमताज महल में यमुना का बेहतरीन पानी नहरे इश्क या स्वर्ग की धारा में बहता था। রেড ফোর্টের হিস্ট্রি এক্সপ্লেন করার জন্য এই মিউজিয়ামে একজন গাইডও থাকেন, তার জন্য অতিরিক্ত কোনো চার্জ লাগে না। मोहम्मद शाह रंगीला पे और नादिर शाह यहाँ पे आके राजा बन के बैठे। नादिर शाह के बारे में किसी ने एक अफवाह फैलाई कि नादिर शाह ना मर गया, मतलब किले के अंदर उसको मार दिया गया। सो जो उसके बाहर सैनिक खड़े थे उसको शाहजहानाबाद के लोगों ने मारना शुरू कर दिया। तो जो उसकी वो सेना बनी ना, उसके बदले में उसने यहाँ पे 6 घंटे के अंदर 30,000 से ऊपर लोगों को मरवा दिया, जिसमें आदमी और बच्चे थे। 2 करोड़ रुपए का फाइन भी लगाया, पूरा शाहजहानाबाद लूटा और बोले जा रहे सिंहासन। আমরা এই অ্যাডিশনাল মিউজিয়াম থেকে আফসানা অর্থাৎ রেড ফোর্টের হিস্ট্রি দেখে এখন বেরোলাম। এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা খারাপ না, কিন্তু এর জন্য 150 রুপিস আমার ওয়ার্থ ইট লাগলো না। সুতরাং আপনারা এই 150 টাকার টিকিটের যে অ্যাডিশনাল মিউজিয়ামটা আছে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমরা যাচ্ছি রেড ফোর্টে মেইন মিউজিয়ামে। এন্ট্রি টাইমে যে কম্বাইন 80 টাকার টিকিট দেওয়া হয়েছিল সেটা এই মিউজিয়ামের জন্য। প্রসঙ্গত বলে রাখি, রেড ফোর্ট কিন্তু বিশাল এরিয়া জুড়ে অবস্থিত। পুরো রেড ফোর্ট ঘুরে দেখতে 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লাগে। রেড ফোর্ট থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে জামা মসজিদ, বাট আমরা এখান থেকে টোটো নিয়েছি। আপনারা যাদের পসিবল হবে তারা হেঁটেই যেতে পারবেন। টোটোতে আমাদের 4 জনের জন্য একদম জামা মসজিদে গেটে ছাড়বে বললো, প্রাইস 60 রুপিস। যারা মেট্রোয় ডিরেক্ট জামা মসজিদ আসতে চান তাদের জন্য বলে রাখি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জামা মসজিদ মেট্রো স্টেশন। টোটো থেকে নেমে এবার হেঁটে এগোচ্ছি জামা মসজিদের দিকে। এমনিতেই এত গরম, তার মধ্যে রাস্তায় মহব্বতের শরবত দেখে আমরা সবাই 1 গ্লাস করে মহব্বতের শরবত নিয়ে নিলাম। 1 গ্লাসের দাম 20 টাকা। পাশে এই যে রেড কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে নফরত কি শরবত, 1 গ্লাস 10 টাকা। আমাদের কলকাতার জাকারিয়া স্ট্রিটের মহব্বতের শরবত কিন্তু এর থেকে অনেক বেটার। এবার এগোচ্ছি জামা মসজিদের দিকে। জামা মসজিদে যারা ঘুরতে যেতে চান তাদের জন্য কিছু রুল বলে রাখি। এখানে মাথা, হাঁটু এবং কাঁধ ঢেকে ঢুকতে হবে, অর্থাৎ স্লিভলেস অথবা নি লেন্থ জামা কাপড় কিন্তু এখানে অ্যালাউড না। জুতো জামা মসজিদের বাইরেই খুলে রাখতে হবে। শু স্টল বা কিছু দেখলাম না, নিজেদের দায়িত্বে খুলে রাখতে হবে। এখানে চুরি হয়ে যাওয়ার অনেক ভয় থাকায় আমাদের মধ্যে থেকে একজন করে দাঁড়াচ্ছিল, তার সামনে আমরা জুতো খুলে রেখে ঘুরে আসছিলাম, তারপরে আরেকজন যাচ্ছিল। আপনাদেরও সাজেস্ট করবে এইভাবেই জুতো রেখে যাওয়ার জন্য। যদি নর্মাল খুলে রেখে যান তাহলে কিন্তু চুরি হওয়ার চান্স আছে। এবং জামা মসজিদ সংলগ্ন এলাকায় প্রচন্ড ভিড় থাকার জন্য এখানে কিন্তু ফোন, ওয়ালেট এগুলো সাবধান।
জামা মসজিদের অনেকগুলো গেট আছে, আমরা গেট 2 দিয়ে জামা মসজিদ প্রবেশ করেছিলাম। ধর্মস্থান হওয়ায় এখানে কোনো এন্ট্রি ফি নেই, আর ভীষণ গরম হওয়ায় এখানে চেষ্টা করবেন একটু বিকেলের দিকে আসার। দিল্লির জামা মসজিদ সংলগ্ন এরিয়া খাবার দাবারের জন্য খুবই ফেমাস, তাই জামা মসজিদ দেখে আমরা এখান থেকেই লাঞ্চ করে নিলাম। সামনে জামা মসজিদ, এখান থেকে সোজা এই রাস্তা ধরে গেলে পেয়ে যাবেন জামা মসজিদ মেট্রো স্টেশন। জামা মসজিদে যেই রাস্তাটা দেখালাম সেই রাস্তা থেকে 500 মিটার্সের ডিস্টেন্সে রয়েছে জামা মসজিদ মেট্রো গেট নাম্বার 1। এখন আমরা এই মেট্রোতে উঠবো আর এখান থেকে যাচ্ছি হচ্ছে হুমায়ুনস টুম। এখন যাচ্ছি হুমায়ুনস টুম। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম। আমরা গেট নাম্বার 5 দিয়ে এক্সিট করলাম, এটা হচ্ছে হুমায়ুনস টুম্বের নিয়ারেস্ট গেট। তো এবার যাচ্ছি, কতটা ডিস্টেন্স দেখি। সামনে ওই হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়াম মেট্রো স্টেশন, আর গেট 5-এর ঠিক বাইরেই রয়েছে এই অটো স্ট্যান্ড। জওহরলাল নেহরু স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে 1.3 কি 1.5 কিলোমিটার্স হচ্ছে হুমায়ুনস টুম। তো আমরা এখান থেকে অটো নিয়েছি, যাদের পসিবল হবে ডেফিনেটলি হেঁটে যাবেন। আমাদের অটোতে 70 রুপিস লাগলো 4 জনের জন্য হুমায়ুনস টুম যেতে। পৌঁছে গেছি হুমায়ুনস টুম। এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 40 রুপিস। এন্ট্রি টিকিটের সঙ্গে একটা করে টোকেন প্রত্যেককে দেওয়া হয়। এই টোকেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব সাবধানে রাখতে হবে। এটা প্রত্যেকটা গেটে এন্ট্রির সময় দরকার হয়, আর এটা যদি বাই চান্স হারিয়ে যায় এর জন্য 100 রুপিস ফাইন দিতে হয়। ভারতের দ্বিতীয় সম্রাট হুমায়ুনের সমাধি তার বিধবা স্ত্রী হাজি বেগম তার মৃত্যুর 14 বছর পর 1569 থেকে 70 সালের মধ্যে 15 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছিলেন, এবং এই স্থাপত্য কার্যে যুক্ত ছিলেন মিরাক মির্জা গিয়া। পরবর্তীকালে এখানে শাসক পরিবারের বাকি সদস্যদেরও সমাধিস্থ করা হয়। সব মিলিয়ে মোট 150টি সমাধি এখানে রয়েছে। আমরা হুমায়ুনস টুম দেখে জওহরলাল নেহরু স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে এসে গেছি অক্ষরধাম। অবভিয়াসলি এটা ডিরেক্ট মেট্রো না, আমরা ওটা ছিলাম ভায়োলেট লাইনে, ওখান থেকে চেঞ্জ করে আমরা ব্লু লাইনে এসেছি অক্ষরধাম। তো এটার জন্য আগেও বলেছি ডেলি মেট্রো অ্যাপ প্রচণ্ড ইউজফুল। তো আপনারা ডেলি মেট্রো অ্যাপ ডেফিনেটলি ইউজ করুন, নাহলে এই ডেলি মেট্রো রুটগুলো বোঝা ভীষণ ডিফিকাল্ট। তো আমরা এসে গেছি অক্ষরধাম। এখন ঘড়িতে 6:10 মতো বাজে, 6:30-তে গেট বন্ধ হয়ে যায়। তো তার আগে আমরা চলে যাচ্ছি। আমরা অক্ষরধাম মেট্রো স্টেশনে গেট নাম্বার 1 থেকে বেরিয়ে 900 মিটার মতো হাঁটা। আমাদের টায়ার্ড বলে আমরা রিক্সা নিলাম, পার হেড 10 টাকায়। 2 মিনিটের মধ্যে রিক্সা আমাদের অক্ষরধাম পৌঁছে দিল। অক্ষরধামের ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউড না। এতটা পর্যন্ত ফোন ক্যামেরা সব অ্যালাউড। এরপরে ব্যাগ সব রেখে দিয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। ক্লোক রুমে জিনিসপত্র রাখার জন্য ফার্স্টে ক্লোক রুম ফর্ম নিতে হবে এই কাউন্টার থেকে, দেন এখান থেকে ঘুরে এই পাশটা এসে ডিপোজিট করার জায়গা। অক্ষরধামের এন্ট্রান্সে কিন্তু ভীষণ স্ট্রিক্ট চেকিং হয়। এখানে ব্যাগপত্র জমা রাখার সময় কটা কি ফোনস, কটা কি স্মার্ট ওয়াচ আছে তার জন্য প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হয়। লাইনে দাঁড়িয়ে সেটা জমা রেখে তবেই ভেতরে প্রবেশ করতে হয়। ব্যাগপত্র জমা দিতে থাকে লম্বা লাইন, সেখানে আমাদের আধ ঘন্টা মতো দাঁড়িয়ে তবে ব্যাগপত্র জমা রাখতে পেরেছি। ব্যাগ জমা রাখার পর পরবর্তী স্টেপে যেটা চেক ইন হয় সেটা হচ্ছে অক্ষরধাম মন্দিরে প্রবেশ করার মুখে। সেখানে যদি কারোর কাছে কোনো স্মার্ট ওয়াচ বা মন্দিরে যেগুলো অ্যালাউড না এরকম কিছু পাওয়া যায়, তাহলে সেখান থেকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় আধ ঘন্টার লাইনে দাঁড়িয়ে আবার জমা রাখার জন্য। তো এগুলো খেয়াল রাখবেন যে যেগুলো মন্দিরের ভেতরে অ্যালাউড না সেগুলো যেন কোনোভাবেই আপনার কাছে না থাকে, যেমন মাইক্রোফোন, ট্রাইপড, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন। এগুলো যদি থাকে সঙ্গে অবশ্যই ব্যাগে করে রেখে সেগুলো জমা দিয়ে দেবেন, না হলে কিন্তু আবার ফেরত এসে জমা দিতে অনেকটা টাইম ওয়েস্ট। অক্ষরধাম পৌঁছে ব্যাগ রেখে সিকিউরিটি চেক পাস করে আমাদের মেন মন্দিরে প্রবেশ করতে 40 মিনিটের ওপরে সময় লেগেছে। সুতরাং অক্ষরধাম এলে হাতে টাইম নিয়ে আসবেন। আর মন্দির ঘুরে দেখতে খুব বেশি টাইম লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিট কি ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে আপনি মন্দির ঘুরে দেখতে পারবেন। কিন্তু মন্দির ঘোরার থেকেও বেশি টাইম লাগে এই ব্যাগ সাবমিশন আর সিকিউরিটি চেকে।
অক্ষরধাম খোলে সকাল 6টায় এবং মেন এন্ট্রি গেট ক্লোজ হয় বিকেল 6:30টায়। এন্ট্রি গেট ক্লোজ হওয়ার পর টুরিস্টরা ভেতরে থাকতে পারে রাত 8টা পর্যন্ত, তারপর সবাইকে বের করে পুরো মন্দির ক্লোজ হয়ে যায়। আর এভরি মানডে অক্ষরধাম বন্ধ থাকে। অক্ষরধাম মেট্রো স্টেশন গেট 1 থেকে অক্ষরধাম কিন্তু খুবই কাছে, আপনারা হেঁটেই যান আমি সাজেস্ট করবো। অটো টোটো কিন্তু অনেক বেশি চার্জ করে। এখন আমরা জামা মসজিদের আশেপাশে যা যা ফুড স্টলস আছে সেগুলো এক্সপ্লোর করব, আর যা মার্কেট আছে সেগুলো ঘুরে দেখবো। তো দেখতে থাকুন। সকালবেলা আমরা যখন অক্ষরধাম গেছিলাম তখন গেট 1 দিয়ে গেছিলাম, বাট এখন গেট 2 দিয়ে, মানে জামা মসজিদ মেট্রো স্টেশন গেট 2 দিয়ে বেরোলাম। একদম সামনে মার্কেট, তো মার্কেটে আসতে হলে আমি সাজেস্ট করবো এই গেটটা প্রেফার করার জন্য। জামা মসজিদের সব দারুণ দারুণ স্ট্রিট ফুড দিয়ে আমাদের দিল্লির দ্বিতীয় দিন সমাপ্ত হলো। গুড মর্নিং। আজকে আমাদের দিল্লি এবং পুরো ট্যুরের লাস্ট ডে। রাতের বেলা 8:15টায় ট্রেন ধরে আমরা ফিরে যাব বাড়ি। তার আগে সকালবেলা একটু টাইম আছে হাতে, আমরা ঘুরে দেখে নেব কুতুব মিনার, যন্তর মন্তর অ্যান্ড সরোজিনী নগর। তো ফার্স্টেই যাচ্ছি কুতুব মিনার। আমরা আগেই বলেছিলাম আরকে আশ্রম মার্গে আছি, তো এখান থেকে মেট্রো ধরে প্রথমে যাব কুতুব মিনার মেট্রো স্টেশন। কোন গেট দিয়ে বেরোতে হয়, কতটা ডিস্টেন্স, সব কিছু জানাবো, দেখতে থাকুন। ব্লু লাইন থেকে চেঞ্জ করে আমরা ইয়েলো লাইনে কুতুব মিনার এলাম। গেট থেকে বেরিয়ে কুতুব মিনারের ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার্স মতো। কুতুব মিনার মেট্রো স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা অটো নিয়ে নিয়েছি কুতুব মিনার যাওয়ার জন্য। পার হেড 15 রুপিস, আমরা 4 জন আছি, টোটাল 60 রুপিস লেগেছে। তো এবার যাচ্ছি, তারপর কুতুব মিনারের এন্ট্রি ফি অ্যান্ড বাকি ডিটেলস জানাবো। কুতুব মিনারের অফলাইন এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা, আর অনলাইন স্ক্যান অ্যান্ড পে অপশনে যদি পে করেন তাহলে পার হেড 35 রুপিস। কুতুব মিনারের ভেতরে মাইক, ট্রাইপড এগুলো কিছু অ্যালাউড না, বাইরে ক্লোক রুমে জমা রেখে দিয়ে যেতে হবে। রাস্তার এদিকটা হচ্ছে কুতুব মিনারের টিকিট কাউন্টার। এদিক থেকে রাস্তা ক্রস করে সোজা ওপারে গেলে হচ্ছে কুতুব মিনারের এন্ট্রেন্স। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত 72.5 মিটার্সের কুতুব মিনার হল ভারতের সর্বোচ্চ একক টাওয়ার এবং বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মিনার। এই 5 তলা বিশিষ্ট লাল বেলে পাথরের টাওয়ারটি 1192 সালে দিল্লির প্রথম সুলতান এবং প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত হয়েছিল এবং 1368 সালে ফিরোজ শাহ তুগলক এটি সম্পূর্ণ করেছিলেন। আগে কুতুব মিনার টাওয়ারের ওপর উঠতে দেওয়া হতো, কিন্তু 1981 সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় 45 জনের প্রাণহানি হওয়ায় কুতুব মিনারের টাওয়ারের ওপরে ওঠা ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বাইরে থেকে কুতুব মিনার দেখে এবং সংলগ্ন বাগান ঘুরে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কুতুব মিনারের পর আমাদের গন্তব্য যন্তর মন্তর। যন্তর মন্তরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জনপথ। কুতুব মিনারের পর আমরা ইয়েলো লাইন চেঞ্জ করে চলে এসেছি ভায়োলেট লাইনে। জনপথ মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা এবার যাচ্ছি যন্তর মন্তর। এখান থেকে 800 মিটার মতো হাঁটা, চাইলে আপনারা অটোও নিতে পারেন, অটো রয়েছে, বাট আমরা হেঁটেই যাচ্ছি। যন্তর মন্তর পৌঁছানোর জন্য জনপথ মেট্রো স্টেশনের গেট 2 থেকে বেরিয়ে যেদিকে জনপথ মার্কেট লেখা সাইনবোর্ড থাকবে সেই দিকটা ধরে এগোবেন। জনপথ মার্কেটের ভেতর দিয়ে যন্তর মন্তর কিন্তু সব থেকে কম টাইমে পৌঁছানো যায়। এসে গেছি যন্তর মন্তর। যদি আপনারা অনলাইন টিকিট কাটেন তাহলে এখানে টিকিট প্রাইস হচ্ছে পার হেড 20 টাকা, আর অফলাইন কাউন্টার টিকিট কাটলে পার হেড 25 টাকা। বাকি সব জায়গার মতো এখানেও চেষ্টা করবেন স্ক্যান অ্যান্ড পে অপশনে টিকিট কাটতে, তো তাহলে অবভিয়াসলি 5 টাকা কম হচ্ছে পার হেড। আর একটা ব্যাপার বলে রাখি, আমাদের অনলাইন স্ক্যান অ্যান্ড পেতে আমরা পেমেন্ট করেছিলাম কিন্তু টিকিট জেনারেট হয়নি, বাট আমরা গুগল পে থ্রু দিয়ে পে করেছিলাম, তো সেই স্ক্রিনশটটা গেটে দেখাতে আমাদের এন্ট্রিতে অ্যালাউ করলো। তো এরকম আপনাদের যদি কোনো প্রবলেম হয় পেমেন্টে, তো পেমেন্ট যেটা ডিডাকশন হয়েছে সেই রিসিপ্টটা দেখালে ওনারা আপনাদের অ্যালাউ করবে এন্ট্রেন্সের জন্য। সেক্ষেত্রে টিকিট জেনারেট না হলেও কোনো প্রবলেম নেই। মহারাজা দ্বিতীয় জয় সিং দ্বারা নির্মিত দিল্লির এই যন্তর মন্তর ভারতের 5টি অবজারভেটরিজগুলির মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয় এবং একটি বৃহত্তম স্থান যেখানে দর্শকরা সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্রের মতো অনেক অভাবনীয় যন্ত্রের ব্যাপারে জানতে পারে। যন্তর মন্তর এলে অবশ্যই গাইড নেবেন, কারণ গাইড ছাড়া কোন যন্ত্রের কি বিশেষত্ব সেটা কিন্তু একা বোঝা সম্ভব নয়, আর যন্ত্রের বিশেষত্ব না বুঝতে পারলে এখানে এসে আপনার ভালোও লাগবে না।
যন্তর মন্তর থেকে হাঁটা পথে ঘুরে নিলাম জনপত নগর মার্কেট। এরপর চলে গেলাম দিল্লির ফেমাস সরোজিনী নগর মার্কেট। জনপত মেট্রো স্টেশন থেকে দুটো ইন্টারচেঞ্জের পর আমরা পৌঁছালাম পিঙ্ক লাইনে সরোজিনী নগর মেট্রো স্টেশন। এসে গেছি সরোজিনী নগর। দিল্লি আসলে সরোজিনী নগর কখনো মিস করা যায় না, তো আমরা আমাদের লাস্ট স্পট রেখেছি সরোজিনী নগর আজকে। আমরা সরোজিনী নগর মেট্রো স্টেশন গেট 2 দিয়ে বেরোলাম। মেট্রো স্টেশনের গেট থেকে শুরু হয়ে গেছে প্রচুর জিনিসপত্র বিক্রি হওয়া। যারা শপিং করতে ভালোবাসেন তাদের সাজেস্ট করব একটা গোটা দিন হাতে রাখবেন দিল্লির সব মার্কেট ঘুরে দেখার জন্য। হাফ বেলা বা কয়েক ঘন্টায় কিন্তু মার্কেটগুলো ঘুরে দেখতে পারবেন না ভালোভাবে। যারা শপিং অতটা প্রেফার করেন না, জাস্ট একটা এক্সপিরিয়েন্সের জন্য ঘুরে দেখতে চান, তাদের জন্য কয়েক ঘন্টা বা হাফ বেলা ঠিক আছে। জনপত বলুন, সরোজিনী নগর বলুন, এইসব মার্কেটগুলোতে বিভৎস রকমের ভিড় থাকে। সকাল সকাল যেতে পারলে খুবই ভালো, কিন্তু যত বেলা বাড়ে ভিড়ও তত বাড়তে থাকে। সুতরাং এখানে ভালোভাবে দেখে বার্গেন করে কেনার জন্য একটা গোটা দিন ডেফিনেটলি লাগবে। সরোজিনী নগর মার্কেট ঘুরে ফিরে গেলাম হোটেলে। তারপর ব্যাগপত্র গুছিয়ে দিল্লিকে বিদায় জানিয়ে দুরন্ত এক্সপ্রেসে উঠে বসলাম। রওনা দিলাম বাড়ির পথে। আমাদের 2 রাত 3 দিনের দিল্লি ভ্রমণ এবং 5 রাত 6 দিনের এই উত্তর ভারত ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিল্লি ঘোরা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান। আবার ফিরে আসবো নতুন এক জায়গা এবং নতুন এক ভিডিও নিয়ে। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।